আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকালবেলা ঘুম থেকে উঠেছি, বেশ কিছু কাজকর্ম সেরে নিয়েছি, তারপরে চলে আসলাম নাস্তা তৈরি করতে। তো আজকে তেমন কিছু করব না, নাস্তায় রুটি ভাজি আর ডিম ভাজা দিয়ে নাস্তা করব। সেই সাথে বাসায় আছে মিষ্টি। তো মিষ্টি থাকলেও আমার কিন্তু ভাজি লাগে, কারণ সবাই কিন্তু মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না, তবে আমার কিন্তু ভীষণ পছন্দ মিষ্টি জাতীয় খাবার। আর এই খাবারগুলো ঘরে থাকলে আমার কোনো অসুবিধাই হয় না খাবার খেতে, বা খাওয়াটা আমি মনে হয় একটু বেশি খেয়ে থাকি তখন। যাই হোক, এখানে কিন্তু নাস্তা টেবিলে দেওয়া হয়ে গেছে, সবার জন্য নাস্তা আমি রেডি করে নিয়েছি। এখন এক এক করে যার যখন খুশি খেয়ে নেবে। তো আমার তো অনেক কাজ আছে, সেই কাজ সারতে হবে, তাই তো আমি নাস্তাগুলো একাই করে নিলাম। যাই হোক, বাজারে গিয়েছিল একটু টুকটাক বাজার করতে, চলে এসেছে বাজার করে। এখানে কিন্তু ইলিশ মাছ এনেছে ছোট ছোট। তো ইলিশ মাছ আনার একটাই কারণ, দেশ থেকে কিছু কাঁচকলা এনেছিলাম। কলা দিয়ে কিন্তু ইলিশ মাছ খেতে আমরা ভীষণ পছন্দ করি, তবে অনেকের হয়তো পছন্দ না। আর আমার মনে হয় পছন্দ না এমন মানুষ খুব কমই আছেন। তো আজকে হলো ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করব, সে কারণেই কিন্তু আমি মাছগুলো কিছুটা রেখে দিলাম, আর দুইটা মাছ আমি এখন কেটে নিব। তো নাস্তা যেহেতু করেছি, তো প্লেট বাটিগুলো ধুয়ে না নিলে মাছ কাটার পরে কিন্তু সিনকে আর ধোয়ার মতো জায়গা থাকবে না। সে কারণে শুরুতেই আমি নাস্তা শেষ করে আগে প্লেট বাটিগুলো ধুয়ে গুছিয়ে নিলাম। তারপরে হলো রান্নাঘরটা, যেহেতু নাস্তা বানিয়েছি, চুলাটা একটু পরিষ্কার করে নিব। রুটি ভাজতে গেলে দেখবেন চার ধার দিয়ে কিন্তু গুঁড়ি গুঁড়ি একটা ভাব হয়ে থাকে, সেই জিনিসগুলো একটু মেজে ঘষে পরিষ্কার করে তারপরেই কিন্তু আমি সকালের কাজকর্ম শেষ করব। তো এই তো দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু আমি প্লেট বাটিগুলো ধীরে ধীরে গুছিয়ে নেব, আর পাশাপাশি চুলাটাও কিন্তু পরিষ্কার করে নেব। তো পানিগুলো ঝরতে থাক প্লেটের, এদিক থেকে আমি চুলাটা পরিষ্কার করে ফেলি। এদিকে কিন্তু আমরা পানি ফুটিয়ে খাই, আপনারা জানেন, তার জন্য কিন্তু এক পাতিল পানিও কিন্তু ফুটানো হয়ে গেছে। তো ওই সাইডের চুলা কিন্তু অত বেশি একটা নোংরা হয় নাই, সে কারণে অত বেশি একটা মোছার দরকারও হলো না। আর পানিগুলো আমি এখন ঢেকে রাখবো। তো চুলা মুছে এখন চলে আসলাম প্লেট বাটিগুলো গুছিয়ে নিতে। গুছিয়ে না নিলে মাছ কাটার পরে কিন্তু সিঙ্কের উপরে একটু ধোয়াধাই করতে গেলে ছিটে কিন্তু প্লেটগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর সেই কারণে আমি কিন্তু প্লেটগুলো সমস্ত সব গুছিয়ে নিলাম। হাতের কাজ সুন্দরভাবে করলে বা সিরিয়াল বাই সিরিয়াল করলে কিন্তু কোনো কাজেরই কোনো সমস্যা হয় না, বা সময়ও অপচয় হয় না। সব সময় কিন্তু এইভাবে করার চেষ্টা করি, তবে মানুষ কখনোই এক নিয়ম ধারায় চলতে পারে না, এটাই আমার মনে হয়। তো সব সময় চেষ্টা করে যাই হোক, সমস্ত সব কিছু গোছগাছ করে রেখে ঘরের কিছুটা কাজ সেরে তারপরে চলে আসলাম ইলিশ মাছ কেটে নেওয়ার জন্য। তো অত বেশি বড়ও না, আবার একেবারেও ছোট না, মোটামুটি সাইজের 6টা ইলিশ এনেছে, সেখান থেকে আমি 4টা রেখে দিলাম, আর 2টা এখন কেটে নিচ্ছি। তার আগে কিন্তু আমি পেঁয়াজ বা প্রয়োজনীয় যেসব জিনিস রান্না করব সব কিছুই কিন্তু কেটে কাটকুটে রেডি করে রেখেছি। আর এখানে বেশ কিছু পেঁয়াজ ছুলে রেখেছি, একটু পরেই আমি কেটে নিব। মাছগুলো এত ভালো ছিল, মানে বলার বাইরে, যদিও ছোট, কিন্তু একটু ডিমের ছিটাফোটাও হয়নি। আর এই ডিম ছাড়া মাছ খেতে কিন্তু বেশি টেস্ট লাগে। ডিম হয়ে গেলে মাছের স্বাদ কিন্তু একটু হলেও নষ্ট হয়ে যায়, আর সেই মাছটা কিন্তু মাছের চেয়ে মানে ভিতরে কিন্তু খোলস হয়ে যায় বেশি। আর এই মাছগুলোতে যেহেতু ডিম হয় নাই, একদম তেলতেলা চর্বিযুক্ত মাছ, ইলিশ মাছ কিন্তু তেলতেলা থাকলে খেতে বেশি ভালো হয়।
ছোটোবেলা থেকে দেখতাম আমার আব্বাকে সবসময়ই ডিম ছাড়া মাছ আনার চেষ্টা করতো, তবে খেয়ে যেরকম মানে টেস্ট পেতাম সেরকম স্বাদটা আসলে মুখে লেগে রয়েছে। সেই স্বাদ আর এখন ইলিশ মাছ আসলে ওইভাবে পাওয়া যায় না। তবে অনেক মানে 1 থেকে 1.5 কেজি ওজনের মাছ আনতে পারলে সেই মাছগুলো খেতে কিন্তু ঠিক সেরকমই লাগে। আগে তো এত বড় বড় মাছই আনা হতো, এখন দেশে আসলে তো ওইভাবে পাওয়া যায় না, আর যদিও যায় অনেক দাম। তো সব সময় তো আর অত দাম দিয়ে সব কিছু কিনে খাওয়া সম্ভব না, সে কারণে মাঝে মধ্যে একটু ছোটোখাটো জিনিসও কিনে খেতে হয়, মাছও কিনে খেতে হয়। তো যাই হোক, মাছগুলো আমার কাটা হয়ে গেছে, খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর একটু তাড়াহুড়ো করেই কাটা হয়ে গেল। তো এই তো মাছগুলো ধুয়ে আমি এখানে রেখে দিছি। রাখার সাথে সাথে দেখি একদম ঝড় বাতাস উঠে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল। তো ভাবলাম সবাইকে বৃষ্টির একটু রিমঝিম শব্দ শোনাতে চেয়েছিলাম, তবে আমি এখানে সাউন্ডটা কেন যেন বন্ধ করে দিয়েছি আর ভয়েসটা দিয়ে দিলাম। প্রচণ্ড বাতাস বইছিল, সেই সাথে মুষলধারায় বৃষ্টি, একদম ভালো লাগছিল। তবে দেশে যেই কয়দিন ছিলাম এই ধরনের বৃষ্টি কিন্তু হচ্ছিল, একদিকে ভালোই লাগছিল আর অন্যদিকে দেশে বুঝতেই পারেন কাদা মাটির দেশ, তো কাদা মাটি তো হবেই। তার ভিতরে কিন্তু আমি প্রচণ্ড হাঁটাহাঁটি করেছি, সে কারণে আমার কিন্তু এখন বাসায় এসে একদম জ্বর হয়ে গেছে। তো জ্বর হওয়ার সাথে সাথেই আমি কিন্তু নাপা খাওয়া শুরু করে দিয়েছি, সেই কারণে হয়তো স্বাস্থ্যটা একটু ভালো আছে, তা না হলে বিছনায় পড়ে যেতাম। আর দেখতেই পাচ্ছেন কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু বাস্তবে অনেক। মসজিদের পাশ দিয়ে খেয়াল করলেও দেখতে পাবেন যে একটা টিনের ঘরের কোণা দিয়ে কিন্তু প্রচণ্ড পানি পড়ছে। তো এটা দেখলেই বোঝা যায় যে কী পরিমাণে বাতাস বইছে বা ঝড় বৃষ্টি হচ্ছে। তারপরে দেখেন, বৃষ্টি দেখে বারান্দা থেকে কাপড় এনে কিছুটা আলনার উপরে রেখেছি, আর আমার 3 পিসটা আমি খাটের উপরে রেখে দিয়েছি, কারণ ফ্যান ছেড়ে দিলে হালকা উদানো থাকলেও এটা কিন্তু শুকিয়ে যাবে। আর এই ফাঁকে আমি কিন্তু পুরা ঘরবাড়ি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। প্রথমে আমার রুমটা দেখিয়ে দিলাম, তারপরে ছোটো ছেলের বেডরুমটা দেখেন একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তবে এর চেয়ে বেশি সুন্দর করে রাখা যেত যদি ছেলে একদম এলোমেলো করে না রাখতো, কিন্তু কোনো প্রকারেই ওকে অত সুন্দর করে রাখা যায় না। মাঝে মধ্যে অনেক সুন্দর করেই রাখি, কিন্তু ছেলে আবার বাসায় আসলেই এই অবস্থা করে ফেলে। আর দেখতেই পাচ্ছেন ডাইনিং টেবিলের সমস্ত সব কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, তারপরে বড় ছেলের রুমটাও কিন্তু গুছিয়ে দিলাম। এইভাবেই কিন্তু আমার কাজগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করতে হয়। তবে সন্ধ্যা বলতে আসরের আগে বা দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু অত বেশি কাজ রাখি না, আর থাকলেও আমার অত বেশি করতে ইচ্ছা করে না। আর আরও কিছু কাপড়ও কিন্তু আমি ভিজিয়েছি, তবে বৃষ্টি দেখে একটু পরে ধোয়ার চিন্তা ভাবনা করলাম। বৃষ্টিটা শেষ হোক, তারপরেই আমি ধুয়ে নেব। তো এই সুযোগে দেশ থেকে কিছু পেয়ারা এনেছিলাম, ভাবলাম বসে থেকে লাভ কি, কেটে আমিও খাই, সেই সাথে ছেলেদেরকেও দেই। ওরা যেহেতু এখন বাসায় আছে, ছোট ছেলে তো নাই বাসাতে, বড় ছেলেকে দিয়ে দেব আর আমি খাবো। আর এই শুকনো মরিচ আর বিট লবণ দিয়ে পেয়ারা মাখা খেতে কিন্তু আমাদের কাছে ভীষণ ভালো লাগে। যদি হয় গরমের সময় দুপুরবেলা, সেটা আরও বেশি ভালো লাগে। তবে বৃষ্টির সময়ই কিন্তু পেয়ারা বেশি পাওয়া যায় এবং পাকে। গাছে প্রচণ্ড পেয়ারা ধরেছে, এবং আনার মতো যদি আরও মানে পারতাম তাহলে আনতে পারতাম, কিন্তু আনাটাই হচ্ছে অনেক কষ্টকর, বা বোঝা এত টানা যায় না গাড়ি ঘোড়ার মধ্যে। যাই হোক, দুপুরের রান্নাবান্না শুরু করে দিয়েছি। ওদিকে কিন্তু লাউ ভাজিটা করে নিলাম, আর এদিকে চলে আসলাম এখন সেই কলা দিয়ে ইলিশ মাছ রান্না করতে। ইলিশ মাছটা তো আগেই কেটে রেখেছিলাম, সেই সাথে কলা কেটে হালকা একটু ভাপিয়ে
আমি রেখে দিয়েছিলাম হলুদ আর লবণ দিয়ে। সে কারণে রান্নাটা কিন্তু করতে অত সময় লাগবে না, অল্প সময়ের ভিতরেই রান্না হয়ে যাবে। আর রান্না করতে কিন্তু আমার বেশ কিছুক্ষণ সময় ওভার হয়ে গেছে, মানে দুপুরটা একটু বেশি বেলা হয়ে গেছে। তো একটু তাড়াহুড়ো করেই রান্না করব, কারণ খাবার খেতে চলে আসবে। মোটামুটি এখানে আমি কিন্তু 2টা ইলিশ মাছের সমস্ত সব কিছুই দিয়ে দিলাম। শুধু 4 পিস মাছ আমি রেখে দিলাম ছেলেদের জন্য রাতে ভাজা করে দিব। এবং ইলিশ মাছ ভাজা খেতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি। সেই সাথে ছেলেদের তো ভাজা মাছ হলে আর কোনো কথাই নাই, তার জন্য কিন্তু 4 পিস মাছ রেখে দিলাম। তবে রাত্রে ওটা ভেজে খেয়ে নেব আমরা। পরবর্তীতে যখন খাবো তখন আবার নতুন করে কেটে তারপরে রান্না করব। তা এখন হচ্ছে রান্নাবান্না শেষ এবং দুপুরে খাবার খেতে বাসায় চলে এসেছে। আর আমিও কিন্তু রান্না শেষ করে ফেলেছি অলরেডি, সব কিছুই টেবিলে নেওয়া হয়ে গেছে। শুধু এখন মাছের ঝোলটা নিলেই খাবার খাওয়া শুরু করে দিতে পারে। যাই হোক, এখান থেকে বিদায় নিব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা খাবার খাই, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।